সাকিবকে আরো ২-৩ জন ফিরদৌস অনেকে কাজ করার কথা ছিল, ওখান থেকে সাকিবকে কাস্ট করলেন। করার পর ছবির যে ডিরেক্টর মোহাম্মদ হান্নান আঙ্কেল, উনি আমাকে থ্যাঙ্কস বলেছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আফসার রিয়াদ ফারুকী। প্রিয় দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেছেন আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা ইতিমধ্যে টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি ইতিমধ্যে বুঝতে পেরেছেন। তাই এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যারা আমাদের এই ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে অ্যাকাউন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছি। তার আগে আপনারা যারা আমাদের এই ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটি অ্যাকাউন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সাকিবকে আরো ২-৩ জন ফিরদৌস অনেকে কাজ করার কথা ছিল, ওখান থেকে সাকিবকে কাস্ট করলেন। করার পর ছবির যে ডিরেক্টর মোহাম্মদ হান্নান আঙ্কেল, উনি আমাকে থ্যাঙ্কস বলেছিল যে সুন্দর একটা ছেলে, আমি ওকে চিনতাম বাট জানতাম না যে এত ভালো অভিনয় করে। শাকিব খান তখন থেকে কিন্তু আস্তে আস্তে রোমান্টিক ছবি, আমি বলতে গেলে বা অনেকেই জানে যে পরে না চোখের পলক ছবিটা কিন্তু তার প্রথম একটা রোমান্টিক ছবি। এই ছবিটার পর থেকে তাকে আরও কিছু ছবি শাবনূর আপুর বিপরীতে কাজ করার সুযোগ পেয়েছিল। তো শাকিব খান খুব ডেডিকেটেড একজন হিরো। সে খুব স্ট্রাগলিং, মানে এত স্ট্রাগল করে যেটা আমরা অনেকে পারি না। আর তার সম্পর্কে বলার কিছু নাই, কারণ বাংলাদেশ তাকে বুঝে গেছে, চিনে গেছে সে কতটা নিজেকে ধরে রাখতে জানে, বা তার বুদ্ধিমত্তা থেকে। নায়ক নায়িকা কিন্তু শুধু সৌন্দর্য হলে হয় না, এই যে টিকে থাকার পিছনে কিন্তু একটা দারুণ বুদ্ধিমত্তা লাগে। তো সেই বুদ্ধিমত্তাটা অনেকের আছে, অনেকে এখানে প্রয়োগ করে না। সে পরিপূর্ণভাবে চলচ্চিত্রে দিয়েছে, যেটা আমরা দেইনি। এবং তার যে একদম লাস্ট সিনেমা যেটা ঈদে মুক্তি পেল, সেটাও কিন্তু বেশ প্রশংসিত হচ্ছে। হ্যাঁ, হবে, কারণ সে ভালো অভিনেতা, এটা নিঃসন্দেহে, এটা স্বীকার করতেই হবে। তার ব্যক্তি জীবন কি, সে কেমন কি, এগুলোতে না গেলে সে অভিনেতা হিসেবে মানে তার কোনো প্যারালাল কিছু হয় না বাংলাদেশে। আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাচ্ছি যে একজন নায়কের অধিপত্যের জন্যই আসলে দেখা যাচ্ছে যে অভিনয় থেকে খানিকটা সরে দাঁড়িয়েছিলেন। এই ব্যাপারে জানতে চাই, যদি নাম বলা সম্ভব হয় তাহলে নামটাও শুনতে চাই। না, নাম কেন বলবো না, এটা যেটা সত্যি কথা, যেটা সবাই জানে। এটা অভিনয় থেকে আমি না, তখনকার মেধাবী অনেকগুলো অভিনেত্রী ছিল যারা কিনা চলচ্চিত্র যখন যে নমিনেট করে তখন তার কথা অনুযায়ী কিন্তু অনেক কিছু হয়। যখন মান্না ভাই ছিলেন, মান্না ভাই যে সমস্ত নায়িকাদের, যে সমস্ত টেকনিশিয়ানদের প্রেফার করতেন, ডিরেক্টররা তাদেরকে প্রেফারেন্স দিতেন। এখন তোমার এখানে আমি গেস্ট, আমি যদি তোমাকে বলি যে তোমার এই ক্যামেরাম্যান এগুলা আমার ভালো লাগছে না, আমি এদেরকে সাথে কাজ করব না, উমুককে নাও। তোমাদেরই ধরো 5 জন ক্যামেরাম্যান আছে, আমি যদি প্রেফার করি যে তাকে নাও, বা মেকআপ আর্টিস্ট তোমাদের 3 জন আছে, তুমি তাকে দাও, তোমাদের সমস্যা নেই তো আমার সাথে মেলানো বা আমার ভালো লাগার মানুষগুলো কি এনে দিবে কাজ ভালো হওয়ার জন্য। লাইক এটাই হয়েছে। শাকিব খান দেখা গেছে তখন তার ভালো লেগেছে, বা তার বন্ধু দেখা গেছে তাদেরকে প্রেফার করছে। সেখানে আমরা অনেকগুলো নায়িকা ছিলাম যাদেরকে সাকিবের সাথেই মানাতো, কারণ তখন ইন্ডাস্ট্রিতে মান্না ভাই ছিল, তখন ইন্ডাস্ট্রিতে রোবেল ভাই ছিলেন, যারা ছিলেন, রিয়াজ ভাই তো কাজ কমিয়ে দিয়েছিলেন, আর ফিরদৌসও বোম্বের দিকে ব্যস্ত হয়ে গেছিলেন। তো নায়ক হিসেবে রোমান্টিক ছবির নায়িকাদেরকে কিন্তু একমাত্র অবলম্বন ছিল শাকিব খান। তখন সে যাকে প্রেফার করেছে, ইন্ডাস্ট্রিতে দরকার তাকে। এখন তার কথা অনুযায়ী অনেক প্রায়োরিটি দিতে গিয়ে দেখা গেছে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, এটা শাকিব নিজেও জানে। বাট ঠিক এর আগে আপনি একটা উত্তর দিয়েছিলেন যে শাকিব খানের প্রথম রোমান্টিক যে কাজ, আমি পরে না চোখের পলক, এটিএন বাংলায় আমি তাকে রিকমেন্ডস করেছিলাম যে দেখতে পারেন ছেলেটাকে। এটা প্রডিউসার, ডিরেক্টর থেকে শুরু করে সবাই জানে যে ওই পর্যন্ত এটা সাকিবও করেছে। সাকিব যখন কাজ করছে, বা সাকিবের এই সমসাময়িক নায়িকাগুলোর সাথে যখন তার পরিচয় হয়নি, তখন সে কোনো ভালো ছবিতে আমার কথা রিকমেন্ডস করেছে। আমার মনে আছে হিংসা প্রতিহিংসা একটা ছবিতে আমি কাজ করেছি, ওইটা টোটালি সাকিব রিকমেন্ডস করেছিল যে এখানে রত্নাকে নেন। তখন আমাকে বলেছিল যে তুমি এটা শিডিউলটা দিয়ে দাও, আমরা একসাথে কাজ করি। আমি করেছিলাম, ওই পর্যন্ত ঠিকঠাক ছিল। পরবর্তীতে দেখা গেছে আমার চেয়ে বেশি কমিউনিকেশন বা আমার চেয়ে বেশি অ্যাডজাস্টমেন্ট অন্য কোথাও হয়ে
গেছে তখন সে অন্য জায়গায় কাজ করেছে। এটা তার দোষ বলবো না, এখানে আমি হলে আমিও এটাই করতাম, যার সাথে ভালো কিছু হতো তার সাথে কাজ করতাম। এই যে কমিউনিকেশন অ্যাডজাস্টমেন্ট, সবাই মনে করে মিডিয়াটা চলে কমিউনিকেশন এবং অ্যাডজাস্টমেন্টের উপর, এটা কি একদমই তাহলে সত্য? মিডিয়া না, সারা পৃথিবী চলে। আমরা যখন পরীক্ষা দিতাম, পিছনে আমার বন্ধুকে প্রত্যাশা করতাম যে 1-2 লাইন দেখে লিখতে পারবো, সামনে প্রত্যাশা করতাম, এটা সবখানে। ব্ল্যাকমেলিং এর শিকার হয়েছেন কখনো? না, আমি কখনো এই পর্যন্ত যাই নাই, শিকারও হই নাই। আচ্ছা, কয়েকটি সিনেমায় দেখা গেছে যে পর্দায় আসলে যেমন ভাবে দেখানোর কথা ছিল, রিলিজ পাওয়ার পর বিষয়টা পুরোপুরি উল্টা হয়ে গেছে এবং যার কারণে দর্শকদের সামনে লজ্জিত হতে হয়, কারণ আপনার দর্শক আপনাকে একভাবে দেখতে চায়। তো এমন অভিজ্ঞতাগুলোর ব্যাপারে একটু জানতে চাই। এটা হর হামেশা হয়েছে, আমাদের গল্প একরকম শোনাচ্ছে, রিলিজের পরে আফটার রিলিজ সেটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। এইগুলা হচ্ছে, এগুলা প্রথম দিকে বুঝতাম না, এখন তো বুঝে করি। আর এখন আমাদের আইন থেকে শুরু করে সবকিছু এত স্ট্রিক্ট হয়েছে, তখন কিন্তু ছিল না। এরকম থাকলে আমরা যারা ইম্যাচিওর চলচ্চিত্রে এসেছি, আমাদের এত বুদ্ধিমত্তাও ছিল না। দেখা গেছে অনেক ছবিতে আমি কাজ করেছি, এখন যেটা আমাকে মনে হচ্ছে যে আমার প্রায়োরিটি ছিল না, কিন্তু আমি তখন করেছি অপু বিশ্বাস, আমি শাকিব খান একটা ছবিতে, তখন অপু বিশ্বাস এতটা পরিচিত ছিল না। এখন পরবর্তীতে সে যখন পরিচিতি পেল, ওই ছবিতে কিন্তু আমি হয়ে গেলাম একটা, মানে তার তুলনায় আমার তুলনামূলকভাবে নিজের অবস্থানে ছিল না। তো এই ব্যাপারগুলো ঘটেছে, আশা করি দর্শকও বুঝতে পারে এই বিষয়গুলো, কারণ আমরা যারা মেইন লিডিংয়ে এসেছি, 2-4টা হিট ছবি চলচ্চিত্রে আমরা দিয়েছি, তারা অবশ্যই ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করেনি, এটা কোনো একটা মিসকমিউনিকেশন। আপনার অভিনয়ের পাশাপাশি একটা সংস্থা আছে, প্রযোজনা সংস্থা তামান্না ফিল্মস, সেখানে কোনো কাজ হয়েছে বা করছেন কিনা এখন? কিছু সেখানে আমার বাংলাদেশের ফার্স্ট ডিজিটাল হরর মুভি করেছিলাম, সেদিন বৃষ্টি ছিল। আমি অ্যাজ এ প্রোডিউসার হিসেবে, যদিও ছবিটা যেভাবে করতে চেয়েছিলাম সেভাবে হয়নি, কারণ টেকনোলজির দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে ছিলাম তখন। হরর ছবিতে অনেক কিছু লাগে, যেগুলো করতে গিয়ে হাস্যকরও হয়ে যায়। তো আমরা চেষ্টা করেছি, এখন চেষ্টাটাকে যে সমস্ত অডিয়েন্স বাহবা দিবে যে তারা চেষ্টা করেছে, আমাদের যেগুলো ব্যর্থতা ছিল টেকনিক্যাল ব্যর্থতা, এগুলো আমাদের ব্যর্থতা না। কিন্তু এই সংস্থার নাম আপনি তামান্না কেন রাখেন? তামান্না হচ্ছে আমার খুব আদরের ছোট বোনের নাম। ও আমার কোনো নিজের বোন নেই, আমার খালাতো বোন। ছোটবেলা থেকে মানে ও সত্যিকার অর্থে অনেক ভালোবেসে তাকে মানুষ করেছিলাম। তো আমার মনে হয়েছে যে নিজের নাম তো সবাই জানে, এখানে আমার বোনের নামটা ইউজ করি। আমি ভাই বোনদের ক্ষেত্রে খুব ভালোবাসি তাদেরকে, এই জন্য তামান্না। চমৎকার। আপনি বলছিলেন যে হরর মুভির কথা, যে ঠিকভাবে টেকনোলজিটা ইউজ না করলে সেটা হাস্যকর হয়ে যায়। আমরা অনেক বৈদেশিক হরর মুভি দেখি আমরা ভয় পাই, সেক্ষেত্রে আমরা যখন বাংলাদেশি হরর মুভিগুলো দেখি, এখন অবধি আমাদের কাছে মনে হয় যে ঠিক জমে উঠতে পারে, আমরা হাসি। আপনার দৃষ্টিভঙ্গিতে বা আপনার এখন পর্যন্ত বাংলাদেশে যেগুলো হরর মুভি হয়েছে, সেগুলো কি আপনার কাছে মনে হয় যে ঠিকঠাক রয়েছে, নাকি প্রত্যেকটা হরর মুভি? না, আমরা সবাই কিন্তু ঠিকঠাক করতে চাই। কেউ কিন্তু ছবিটা যখন গল্পটা চিন্তা করি, আমরা কিন্তু ওইভাবেই চিন্তা করি। একটা প্রোডিউসার যখন ইনভেস্ট করে, তার অনেক কষ্টের টাকা, এই টাকাগুলো কিন্তু কেউ চায় না যে আমার টাকা নিয়ে কেউ হাসবে। আমরা সেটাকে রূপদান করতে পারি না, টেকনিক্যাল ব্যাপার তো আর আমাদের হাতে না। আমরা তো চেষ্টা করি পরিপূর্ণ করার। এখন পরবর্তীতে একটা কাজ করতে গেলাম, নিজেদের আসলে আরো একটু স্ট্রং। তো প্রিয় দর্শক, কিন্তু আপনারা সবাই ভিডিও বিস্তারিত দেখব, আশা করি বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলছি। তবে দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখা হবে না কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।